ভাই সাহেব মুম্বাই টিমের কি হয়েছে? কী অবস্থা! এ তো 5 বারের চ্যাম্পিয়ন টিম, আইপিএলের সবচেয়ে সাকসেসফুল টিমগুলোর মধ্যে নাম্বার 1। সেখানে দাঁড়িয়ে এদের কী অবস্থা! এরা যেরকম টিম সেই হিসাবে তো খেলছেই না। কি অবস্থা! মানে মুম্বাই ফ্যান্সদের জন্য এটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এরকম টিম নিয়ে এইরকম পারফরমেন্স, এটা খুবই হতাশ করেছে। আমি যখন সত্যি বলতে খেলা শুরু হওয়ার আগে টিম অ্যানালাইজ করছিলাম, তখন আমার কাছে সবথেকে মানে ইম্পর্টেন্ট, সবথেকে ভালো টিম বলে মনে হয়েছিল মুম্বাইকে। কিন্তু সত্যি বলতে মুম্বাই টিম খারাপ না, কিন্তু কি যা তা পারফরমেন্স করে বেড়াচ্ছে। তো এদিকে তো সুপার কিংস, চেন্নাই সুপার কিংস তো কামব্যাক করে নিয়েছে। তো মুম্বাইয়ের এখনও কবে কামব্যাক হবে কেউ জানে না ভাই। ওর অবস্থা খুবই খারাপ। যাই হোক, অন্যদিকে পাঞ্জাব তো খুব বেটার করছে। পাঞ্জাব হচ্ছে একতরফা কালকে মুম্বাইকে হারিয়ে দিয়েছে। তবে বর্তমানের পারফরমেন্স অনুযায়ী এটা জানতাম যে কালকে পাঞ্জাব জিততে চলেছে, তো সেটাই হয়েছে। এটা একদম মানে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু মুম্বাই, তোমরা ভাই ভালো টিম, কামব্যাক করো। তোমরা তো বরাবরই প্রত্যেক বছর ভালো খেলো, প্রথম দিকে হারলেও কামব্যাক করতে জানো। কি হচ্ছে, কি অবস্থা! মুম্বাইকে দেখে মনে হয় না যে তাদের টিমের মধ্যে না একটা ভালো সম্পর্ক আছে প্লেয়ারদের মধ্যে, কেমন একটা ছন্নছাড়া ভাব। তো যাই হোক ভাই, এখন আমরা কথা বলবো আইপিএলের 25তম ম্যাচ নিয়ে, যেটা কলকাতা ভার্সেস গুজরাট খেলা হতে চলেছে। এটা হবে তোমার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আহমেদাবাদে, অর্থাৎ গুজরাট তাদের ঘরের মাঠে খেলতে চলেছে। তো চলো এই ম্যাচ নিয়ে আলোচনা করা যাক। এই আলোচনাতে সম্পূর্ণভাবে ডিটেলস থাকবে এবং সংক্ষেপে মেন পয়েন্টগুলো থাকবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোন টিম এগিয়ে, সম্ভাব্য প্লেইং 11 কী হতে চলেছে এবং কারা জিততে চলেছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ভাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আরও অনুপ্রাণিত হবো ভিডিও করার জন্য। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হতে চলেছে। পিচটা কীরকম? এই পিচের রিপোর্ট ভাই, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এখানে ঠিকঠাক রান হয়, ব্যাটাররা এখানে ভালোভাবে রান করতে পারে, এখানে অনেক বেশি রানের ম্যাচ দেখা যায়। তবে হ্যাঁ, শুরুর দিকে, ইনিংসের শুরুর দিকে প্রথম নতুন বলে বোলাররা কিছু সুবিধা পায়। ঠিক আছে, বল মুভমেন্ট করে, সুইং হয়। তো ওটা প্রথম কয়েকটা ওভার, ঠিক আছে, ইনিংসের। তারপরে খেলা যত গড়ায় ব্যাটাররা ব্যাট করতে খুবই সুবিধা পায়, আনন্দ পায়। ঠিক আছে, এই হচ্ছে পিচ রিপোর্ট। এখানে যদি উইনিং স্কোরের কথা বলি, এখানে উইনিং স্কোর তোমার 180 থেকে 90, এটা হচ্ছে এখানকার উইনিং স্কোর হতে চলেছে। এই দুটো টিমের বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলছি ভাই, খুব একটা 200+ রান হবে না। 200 যদি হয় তো সোনাই সোহাগা সেই টিম জিততে চলেছে ধরে নেবে। এই হচ্ছে এখানকার পিচ রিপোর্ট। এবার যদি দেখি যে তোমার এখানে ফার্স্ট ব্যাট করা ভালো না সেকেন্ড ব্যাট করা ভালো, এখানে ভাই 39টা ম্যাচের মধ্যে 62% তোমার ফার্স্ট ব্যাট জিতেছে, আর 38% হচ্ছে সেকেন্ড ব্যাট করে জিতেছে। এখানে তোমার এটাই রেকর্ডও তাই বলছে। আর আমি বলবো টস করে ফার্স্ট ব্যাট করে নেওয়াটাই বেটার হবে, কারণ দুই টিমের মিডিল অর্ডারে অতটাও ভালো ব্যাটার নয়। তো চেস করতে গেলে সমস্যায় পড়তে পারবে, বড় মাঠ। তাই জন্য টসে যেত, প্রথম ব্যাট করো, ব্যাট করে 190 থেকে 200 রান করে দাও, ব্যাস ডিফেন্ড করতে যাও, ম্যাচ জিতে যাবে। এবার যদি পেসার ভার্সেস স্পিন দেখি, অবশ্যই ভাই এখানে পেসাররা বেশি উইকেট পেয়েছে। স্বাভাবিক ব্যাপার, তোমার পাওয়ার প্লেতে উইকেট বল করতে আসে, আবার ইনিংসের শেষেও বল করতে যায়, তাই পেসাররা বেশি উইকেট পেয়েছে। এখানে যদি গত 10 ম্যাচে দেখি তো 70% পেসাররা উইকেট পেয়েছে, আর স্পিনাররা 30% উইকেট পেয়েছে। তো পেসাররা হচ্ছে 88টা উইকেট আর 38টা উইকেট পেয়েছে স্পিনার বোলার 10 ম্যাচে, গত 10 ম্যাচের রেকর্ড এটাই বলছে এই গ্রাউন্ডে। এবার যদি এই টিমগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান দেখি, প্রথমেই দেখে নেবো গুজরাট ভাই 4টে ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টো জিতেছে আর 2টো হেরে গেছে। আর 4 পয়েন্ট নিয়ে তারা 6 নম্বর অবস্থানে রয়েছে। তাদের র্যাঙ্কিং হচ্ছে 6 নম্বর স্থানে রয়েছে, 2টো জিতেছে 2টো হেরেছে। অন্যদিকে কলকাতাকে যদি দেখি ভাই, কলকাতা এই পয়েন্ট টেবিলে সবাই নিচে আছে, তোমরা সবাই জানো। এখনও পর্যন্ত তারা 5টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 4টে হেরে গেছে। আর ভাগ্যবশত একটা বৃষ্টির জন্য ভেস্তে গেছে, তার জন্য তারা পয়েন্টের খাতা খুলতে পেরেছে, মাত্র 1 পয়েন্ট নিয়েছে। 1 পয়েন্ট নিয়ে তোমার তারা 10 নম্বর স্থানে রয়েছে। এবার যদি আমরা সম্ভাব্য প্লেইং 11-এর দিকে তাকাই, মানে তোমার প্লেইং 11 কেমন হতে চলেছে, তো সেটা একটু নজর রাখি। প্রথমেই বলবো কলকাতার ভাই অবস্থা খুবই খারাপ।
অজিঙ্কা রাহানে উনি কি করছেন কে জানে। ক্যাপ্টেন হিসাবে উনি খুব একটা ভালো কিছুই করতে পারছে না, যেহেতু ওনার কেরিয়ারের শেষের দিকে এসে টি-20তে উনি কী আর এক্সট্রা কিছু করে নেবে। কলকাতা যে কী ভরসা করছে আমি তো বুঝে পাচ্ছি না ভাই। যাই হোক, অজিঙ্কা রাহানে এবং কলকাতার ম্যানেজমেন্টকে ভাবা উচিত যে আমরা যেটা প্লেইং ইলেভেন খেলছি সেখানে অবশ্যই প্রবলেম হচ্ছে, ওই জন্য হেরে যাচ্ছি, তাহলে সেখানে চেঞ্জ করা উচিত, ঠিকঠাকভাবে প্লেইং ইলেভেন খেলানো উচিত, যারা নতুন প্লেয়ার আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। নাহলে তো ভাই 11 জন প্লেয়ার কিনে নিয়ে তো খেলতে শুরু করে দিত, তাহলে কেন তোর এত বেশি প্লেয়ার কেনার কী দরকার? তাদেরকে বেঞ্চে বসিয়ে রাখবো সবসময়, তাদের কোনো প্রয়োজন নেই, তাদেরকে সুযোগ দাও। তো যাই হোক, আমার মতে ভাই আমি বলবো নারিনকে, আমিও ভিডিওতে আলোচনা করেছিলাম যে নারিনকে ওপেন করা, সুনীল নারিনকে ওপেন করানো উচিত। তো গত ম্যাচে সুনীল নারিনকে ওপেন করেছে, এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। তো অবশ্যই সুনীল নারিনকে ওপেন করা উচিত। এই ম্যাচেও সুনীল নারিনকে ওপেন করাবে আশা করছি। তার সঙ্গে আমি বলবো ক্যামেরন গ্রিনকে ওপেন করে দাও ভাই। সুনীল নারিন আর ক্যামেরন গ্রিনকে ওপেন করে দাও, ফিন অ্যালেনকে ড্রপ করে দাও, এটা প্রয়োজন আছে। কারণ পাওয়ার প্লেটা কাজে লাগানো খুব দরকার। পাওয়ার প্লেতেই ম্যাচ হেরে যাচ্ছে কলকাতা কি, যেই টিমগুলোর অবস্থা খুব শোচনীয়, সবাই দেখো ভাই পাওয়ার প্লেতে ম্যাচ হেরে যাচ্ছে। পাওয়ার প্লে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তাই জন্য পাওয়ার প্লেটাকে কাজে লাগাতে হবে। ওই জন্য বলবো ক্যামেরন গ্রিন আর সুনীল নারিনকে ওপেন করাতে, আর রঘুবংশীকে 3 নম্বরে ব্যাট করাতে। 4 নম্বরে ভাই আমি বলবো অজিঙ্কা রাহানে 2টো ম্যাচ রেস্ট নিয়ে তোমার রাহুল ত্রিপাঠী বা মনীষ পাণ্ডেকে খেলানোর সুযোগ দাও। 2টো ম্যাচ তুমি রেস্ট নাও, এতে করে তোমারও ভালো হবে, টিমের জন্য ভালো হবে। রিঙ্কু সিংকে ক্যাপ্টেন দাও, যদিও রিঙ্কু ব্যাটিং ফর্মে নেই, তবু বলছি তার ক্যাপ্টেনের অভিজ্ঞতা আছে ঘরোয়া খেলাতে, তাই রিঙ্কু সিংকে ক্যাপ্টেন দাও। 2টো ম্যাচ তুমি রেস্ট করো। যাই হোক, কিন্তু আমি বলছি কিন্তু এটা হবে না, তুমি অজিঙ্কা রাহানেকে খেলতে দেখবে আশা করছি। কিন্তু আমার মতে মনে হয় তার 2টো ম্যাচ রেস্ট নেওয়া উচিত আছে। যাই হোক, 5 নম্বরে রিঙ্কু সিং, 6তে রমনদীপ সিং, 7তে পাওয়েল, আর 8এ ওই যে রমেন পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার 7 নম্বরে, আর 8এ হচ্ছে অনুকূল রয়, 9এ হচ্ছে তিয়াতি, আর 10এ হচ্ছে তোমার বরুণ চক্রবর্তী, আর 11তে পাতিরানা। আজকে পাতিরানা খেলতে চলেছে, আজকের হচ্ছে শ্রীলঙ্কার যে সেই বোলারটা পাতিরানা অবশ্যই খেলতে চলেছে, এটা খবর আসছে যে সে খেলবে। ওই জন্য তোমার একটা তো বিদেশিকে বসাতে হবে, তো ফিন অ্যালেনকেই বসিয়ে দাও। ফিন অ্যালেনকে বসিয়ে দিয়ে পাতিরানাকে বোলিংয়ে যোগ করে নাও, আর ওদিক থেকে ক্যামেরন গ্রিনকে ওপেন করাও, ব্যাস হয়ে গেল। আর রমনদীপ সিং 6 নম্বরে ব্যাট করছে, আর পাওয়েল যে 7এ ব্যাট করছে, ওটা হচ্ছে সিচুয়েশান অনুযায়ী খেলাও। গেমের সিচুয়েশান যেমন আছে সেই অনুযায়ী খেলাও। কখনো যদি দেখো যে উপরের দিকে তোমার ভালো পার্টনারশিপ হয়ে গেছে, কম বল বাকি আছে, তখন রমনদীপ সিংকে নামিয়ে 6 নম্বরে পাওয়েলকে নামানো উচিত। ওটা সিচুয়েশান অনুযায়ী হওয়া উচিত, ঠিক আছে। আর মনে করো যে উপরের দিকে অনেক উইকেট পড়ে গেছে, তাড়াতাড়ি কোলাপস করে গেছে, তো তখন তুমি 6 নম্বরে রমনদীপ সিংকে নামাতে পারো, ওটা সিচুয়েশান অনুযায়ী হওয়া উচিত। এই হচ্ছে ব্যাপার। বরুণ চক্রবর্তী তো অবশ্যই রাখো, বরুণকেও ব্যাক করো, ভালো স্পিনার, কিন্তু বরুণও ঠিকঠাক ফর্মে নেই। বরুণকে ঠিকঠাক ভালো বল করতে হবে, যদিও তার চেন্নাই মাঠে সে ভালো বল করেছে, উইকেট পায়নি, ওখানে একটু সুবিধে পাচ্ছিল বলাররা, সেজন্য। তো বরুণকে ফর্মে ফেরা অবশ্যই আছে। আর একটা বিষয়, রিঙ্কু সিং আমাকে সবথেকে বেশি হতাশ করেছে। রিঙ্কু এবছর আইপিএলে যে এরকম করবে এটা ভাবাই যায় না। রিঙ্কু এই যে কম্পিটিশানের মধ্যে থেকে সে অনেকটা পিছিয়ে গেছে এরকম মনে হচ্ছে, যেখানে অন্যান্য প্লেয়ার যারা ইন্ডিয়ার টিমে চান্স পাওয়ার জন্য মানে কি একে অপরের সঙ্গে যে কম্পিটিশানটা আছে, সেই কম্পিটিশানের দিক থেকে দেখলে রিঙ্কু তো অনেকটাই পিছিয়ে যাচ্ছে। তো রিঙ্কুকে ফর্মে ফিরতে হবে ভাই, কিছু করার নেই। এই হচ্ছে ব্যাপার। এবার যদি গুজরাটের টিমের দিকে দেখি, গুজরাট টিমের প্লেইং ইলেভেন কী হওয়া উচিত? সাই সুদর্শন, সুমান গিল ওপেন করতে চলেছে, তিনি যেমন হচ্ছে আর কি সেরকমটাই। তিনি হচ্ছে বাটলার, আর 4এ তোমার ওই গ্লেন ফিলিপস, তারপরে ওয়াশিংটন সুন্দর 5এ, 6 হচ্ছে শাহরুখ খান, রাহুল তেয়াতি হচ্ছে তোমার 7এ, আর 8এ হচ্ছে রাশিদ খান, রাবাডা 9এ, সিরাজ 10এ, 11 হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, আর 12 অশোক শর্মা। এখানের মধ্যে একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তো থাকছে। এই হচ্ছে তোমার গুজরাটের প্লেইং ইলেভেন হওয়া উচিত, এখানে কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই অবশ্যই। তবে ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর 5এ, এটা হচ্ছে তোমার সিচুয়েশান অনুযায়ী শাহরুখ খান আর ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ে নামানো উচিত বলে মনে হয়।
তোমার শাহরুখ খানকে অত নিচে ব্যাট করতে দেওয়ার কোনো প্রয়োজন নেই, দরকার হয় একটু ওপরের দিকে পাঠাও। সিচুয়েশন যেমন থাকবে সেই হিসাবে নামানো উচিত ওয়াশিংটন সুন্দর আর শাহরুখ খানকে, এই হচ্ছে ব্যাপার। এবার যদি ইন্ডিভিজুয়াল রাইভেলরির কথা বলি, এখানে রাহানে ভার্সেস সিরাজ, এবার তুমি বলবে যে রাহানে তো খেলবে না বলছো ভাই, ওটা আমার মতে রাহানে না খেলাই উচিত, দুটো ম্যাচ রেস্ট নেওয়া উচিত, কিন্তু রাহানে খেলবে, সে ক্যাপ্টেন, সে খেলবে। তো রাহানে আর ওই যে রঘুবংশী একসাথে ব্যাট না করাই ভালো ভাই। মিডিল অর্ডারে কলকাতার না ওই যে মিডিলে এসে স্ট্রাইক রেট অনেকটা কমে যাচ্ছে, দুজন যখন একসঙ্গে, দুজনে তো একই ধরনের প্লেয়ার, দুজনে যখন একসঙ্গে ব্যাট করছে তখন স্ট্রাইক রেট অনেকটা কমে যাচ্ছে, যে টিমের জন্য অনেক খারাপ, টিমের কোনো লাভ হচ্ছে না। তো যেভাবে হোক চেষ্টা করো না রাজিঙ্কা রাহানে আর রঘুবংশী যেন একসঙ্গে ব্যাট না করে, ওইটা ম্যানেজমেন্টকে ভাবতে হবে। যাই হোক, রাহানে ভার্সেস সিরাজের একটা রাইভেলরি রয়েছে 2020 সাল থেকে যদি দেখি, তো 13 বলে 20 রান দিয়েছে, একবার আউট করেছে সিরাজ রাহানেকে। অন্যদিকে একটা খুব ইন্টারেস্টিং রাইভেলরি রয়েছে এবং সেটা খুব বড় মানে ইম্পর্টেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে জস বাটলার ভার্সেস বরুণ চক্রবর্তী। এখন 2025 সাল থেকে দেখলে 26 বলে মাত্র 26 বলে মাত্র কত দিয়েছে, এটা 28 রান দিয়েছে ভাই, 4বার আউট করেছে। 26 বলে মাত্র 28 রান দিয়ে 4বার আউট করেছে বরুণ চক্রবর্তী জস বাটলারকে। তো এটা খুব ইন্টারেস্টিং রাইভেলরি হতে চলেছে। এখন দেখার এই রাইভেলরিতে কারা জেতে, তো যারা জিতবে তারা ম্যাচে অনেকটা এগিয়ে যাবে, বুঝতেই পারছো তারা জিতবে। তো এই হচ্ছে রাইভেলরি, এদিকে আমাদের সবার নজর থাকবে। আর যেটা বিষয় সেটা হচ্ছে তুলনা করলে এই টিমের তুলনাতে করলে ভাই অবশ্যই দুই টিম খুব একটা ভালো পজিশানে নেই, খুব একটা কেউ ভালো খেলছে না, কিন্তু গুজরাটের মাঠে গুজরাটকে হারানো খুবই কঠিন হবে। এই এদের ঘরের মাঠে এরা ভাই ঠিকঠাক শক্ত টিম। তো বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো কলকাতার তুলনায়, ব্যাটিং ডিপার্টমেন্ট, মিডল অর্ডার, সব দিক থেকে তুলনা করলে গুজরাট টিম কলকাতার থেকে এগিয়ে আছে। এবার এখন দেখার কলকাতা তাদের প্লেইং ইলেভেনে কী পরিবর্তন করে তার উপরে ডিপেন্ড করছে। আমি এটুকু বলতে পারি যে আজকের ম্যাচে অনেকটাই এগিয়ে আছে গুজরাট টিম জেতার দিক থেকে। আর কিন্তু আমি ভাই আজকে কলকাতাকে সাপোর্ট করছি, আমি চাইবো আজকে কলকাতা জিতুক। আজকে প্রেডিকশান আমি বলতে চাইছি না কোন টিম এগিয়ে আছে, তুমি বুঝে গেছো, তো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমরাই বুঝে নাও। আমি চাইছি আজকে যেন কলকাতা ম্যাচটা জেতে, কলকাতা জেতা উচিত আছে। খেলাটা না কেমন ম্যারম্যারে হয়ে যাচ্ছে আইপিএলে, যদি একতরফা দুটো তিনটে টিমই ভালো করে আর অন্যরা যদি খারাপ করে তাহলে আইপিএলের যে সুনামটা সেটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমি চাইবো কলকাতা যেন এবারে আইপিএলের প্রথম জয়টা এই ম্যাচেই পেয়ে যায়। তো বেস্ট অফ লাক কলকাতা, অবশ্যই চাইছি তোমরা এই ম্যাচটা জেতাটা খুব দরকার আছে। তো ভিডিওটা এখানে শেষ করছি ভাই লোগো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শুধু দেখলে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমি অনুপ্রাণিত পাবো এবং ভিডিওগুলো ঘন ঘন আনবো। ঠিক আছে, তো দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।